নুসরাত পেছনে তাকাতেই যেন আকাশ ভেঙে পড়ল ওর ওপর। আপনারা, আমি তো দিশাকে দেখতে আসছিলাম, কিন্তু এখানে তো অন্য কিছু দেখতে পেলাম। নুসরাত, তুমি কবে প্রেগন্যান্ট হলে? এই তো আজকে। দিশার দিকে রাগী চোখে তাকিয়ে, কারণ ও যখন দিশাকে দরজা বন্ধ করতে বলেছিল দিশা তখন ওকে বলেছে দরজা লাগানোই আছে, কিন্তু দিশা দরজাটা কোনোরকম চাপিয়ে এসেছিল। দিশার বাচ্চা। দিশা কোন রকম হাসি চেপে দেয় দৌড়, আর নুসরাত ওর পিছু দৌড় লাগায়। দৌড়াদৌড়ি শেষে সোফায় বসে চারজনে মিলে বিভিন্ন গল্প করতে থাকে। দিশা বলে উঠে, কি ব্যাপার আজকে দুজন একসাথে এলেন যে? আসলে আমরা তো ডক্টর ডোরেমনের সার্টিফিকেট উনাকে দিতে এসেছি, আর ইহান তো আমাদের পিছু নিল, তাই ওকেও নিয়ে এসেছি। আমি তো আমার জানে মানকে দেখতে এসেছি। ইসকি যে বলো তুমি। কিন্তু আমি তো আমার সার্টিফিকেট মুনকে নিয়ে রাখতে বলছিলাম। হ্যাঁ, কিন্তু পরবর্তীতে যদি আপনার সার্টিফিকেট আপনার কাছে না পৌঁছায় তখন তো আমাদের ঘাড়েই দোষটা পড়তো, তাই নিজে থেকেই সার্টিফিকেট দিতে এলাম। ইনসেন্ট হাসি দিয়ে, এই নিন আপনার সার্টিফিকেট। নুসরাত এরপর অর্ণবের কাছ থেকে সার্টিফিকেটটা নিয়ে নেয়। এরপর আরও বিভিন্ন ধরনের আলাপ আলোচনা করে ওরা ওদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। পরের দিন সকালে নুসরাত যখন হসপিটালে যায় তখন ও দেখতে পায় ওর সব বন্ধুরা মন খারাপ করে বসে আছে। কি হলো, তোমরা সবাই মন খারাপ করে বসে আছো কেন? মুনেরের বাবা মিস্টার সাজ্জাদ মুন আর ইয়াসের সম্পর্কের কথা জেনে গেছে। মিস্টার সাজ্জাদ হলো মুনের বাবা এবং হসপিটালের সিইও। সে অত্যন্ত রাগী মানুষ, সবসময় সবার খুঁতো ধরতে থাকেন এবং বকাঝকা করেন। তাহলে এখন কি হবে? আমার মনে হয় ডক্টর রোশানকে সব বলা উচিত, কারণ বাবা শুধু ওনার কথাই শুনে। উনি যদি বুঝিয়ে বলেন তাহলে বাবা আমাদের সম্পর্ক মেনে নিতে পারেন। ডক্টর রোশান চৌধুরী হসপিটালের একজন বড় ডক্টর। তিনি বন্ধুত্বসুলভ একজন মানুষ এবং হসপিটালের সব মেয়েদের ক্রাশ, এমনকি আমাদের নায়িকারও। তাহলে চল ওনার কাছে যাই, উনি যদি কিছু করতে পারেন। এরপর সবাই মিলে রোশানের এর কাছে চলে যায়। আসতে পারি স্যার? কি ব্যাপার আজকে সবাই একসাথে আমার চেম্বারে? কিছু কি হয়েছে? এরপর ওরা সব কথা রোশানকে বলে। সব শুনে রোশান বলে, ঠিক আছে, তোমরা চিন্তা করো না, আমি দেখি কি করতে পারি। থ্যাংক ইউ স্যার। মিস্টার সাজ্জাদের কেবিনে। মে আই কামিং স্যার? রোশান যে এসো, ভেতরে এসো। কিছু বলবে? রোশান এরপর ভেতরে ঢুকে। দাঁড়িয়ে আছো কেন, বসো। রোশান চেয়ারে বসে, এবার বলো কি বলবে। কিছু মনে করবেন না, যদিও এটা আপনাদের পার্সোনাল ম্যাটার, তবুও আমি একটু ইন্টারফেস করছি, এর জন্য আমাকে প্লিজ ক্ষমা করবেন। আমি বলতে চাচ্ছি যে আপনি ডক্টর ইয়াস আর ডক্টর মুনের সম্পর্কটা মেনে নিন না প্লিজ। ওরা দুজন দুজনকে ভালোবাসে, তাছাড়া ডক্টর ইয়াস অনেক ভালো একজন মানুষ। সে আপনার মেয়ের ভালো করে খেয়াল রাখতে পারবে। মিস্টার সাজ্জাদ কিছুক্ষণ চুপ থেকে বলে উঠে, ঠিক আছে, আপনার কথা আমি ভেবে দেখব। তার আগে আমি ইয়াসের সাথে কিছু কথা বলতে চাই, তারপর জানাবো আমার কি সিদ্ধান্ত। আপনার কি আর কিছু বলার আছে? আমার আর কিছু বলার নেই, আপনি এখন যা ভালো বুঝেন তাই করবেন। আপনি কি ইয়াসকে নিয়ে আমার কেবিনে একটু আসতে পারবেন? আচ্ছা, আমি ওকে নিয়ে আসছি। রোশান বাহিরে এসে ও দেখে সবাই ওর জন্য অপেক্ষা করছে। বাবা কি বলল স্যার? উনি বলল যে আগে ইয়াসের সাথে কিছু কথা বলবে, তারপর উনার সিদ্ধান্ত জানাবে। ইয়াস, তুমি আমার সাথে এসো। চলুন। বেস্ট অফ লাক ব্রো। এরপর রোশান ইয়াসকে নিয়ে মিস্টার সাজ্জাদের কেবিনে যায়। আসতে পারি স্যার? এসো এসো, আমি তো তোমার অপেক্ষাই করছিলাম। কিছু কি বলবেন স্যার? তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাই, এত বড় কাণ্ড করে এখন ইনসেন্ট সাজা হচ্ছে। আমার হসপিটালের সামান্য একজন ডাক্তার হয়ে কিভাবে আমার মেয়েকে ভালোবাসো? ভালোবাসা কোনো অপরাধ না, আমি আপনার মেয়েকে ভালোবাসি আর আপনার মেয়েও আমাকে ভালোবাসে। ভালোবাসো আমার মেয়েকে ভালো রাখার জন্য কি আছে তোমার কাছে? কি যোগ্যতা আছে তোমার সারাদিন আয়নায় মুখ দেখা ছাড়া? আপনি আমাকে নিয়ে যা বলার বলুন, কিন্তু আমার হ্যান্ডসাম ফেস নিয়ে কিছু বলবেন না। আর আপনি কি করেন সারাদিন? বিড়ালের মতো বসে বসে ঘুমানো ছাড়া। কি আমি বিড়ালের মতো ঘুমাই? হ্যাঁ, যা সত্যি তাই বললাম। তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাই। পারবে আমার মেয়েকে সুখে রাখতে? এখন যদি আমি তোমাকে হসপিটাল থেকে বের করে দেই তাহলে তো না খেয়ে মরার মতো অবস্থা হবে। না জেনে আপনি আমার সম্পর্কে কথা বলবেন না। আপনি পয়সার কথা বলছেন। আপনি জানেন আমার কত টাকা, তা খাওয়ার মতো লোক নেই, আর আপনি আমাকে না খেয়ে থাকার ভয় দেখাচ্ছেন। কি আছে তোমার? তুমি তো আমার হসপিটালের একজন সামান্য এমপ্লয়ি, তোমার কাছে এত টাকা আসবে কোথা থেকে? ওদের ঝগড়া শুনে মুন আর বাহিরে থাকতে পারে না, ও ভিতরে এসে বলে,
বাবা তুমি কিন্তু ওকে অপমান করছো। আমি যা করছি তোর ভালোর জন্য করছি। 2 পয়সা উপার্জন করার ক্ষমতা নেই আমার মেয়েকে বিয়ে করতে আসে। আচ্ছা আপনি কি জানেন আমার সম্পর্কে? আপনি জানেন আমাদের দেশের বাইরে 3টা হসপিটাল আছে। আপনার তো ভাগ্য আমি এখনো এখানে আছি। তুমি কি বলছো তা তুমি বুঝতে পারছো? হ্যাঁ আমি আর এখানে থাকবো না, কিছুক্ষণ পর রেজিগনেশন লেটার লিখে এখানে জমা দিয়ে যাব। এই বলে ইয়াস কারো কোনো কথা না শুনে রেগে ওখান থেকে চলে যায়। এর প্রায় 1 ঘন্টা পর একজন মধ্যবয়স্ক মহিলা এসে হসপিটালে অনেক চিল্লাচিল্লি করা শুরু করে দেয়। তখন নুসরাত গিয়ে উনাকে বলেন, কি হয়েছে আন্টি, আপনি এত রেগে যাচ্ছেন কেন? একটু শান্ত হন, এটা হসপিটাল, এভাবে চিৎকার করবেন না। ঠিক আছে তার আগে বলো এই হসপিটালের সিইও কে আর কোথায়? তিনি কত বড় সাহস আমার ছেলের সাথে খারাপ আচরণ করে? আজ পর্যন্ত আমি আমার ছেলেকে ধমক পর্যন্ত দেইনি, আর উনি কে যে আমার ছেলেকে অপমান করে? তুমি বলতো উনি এখন কোথায় আছে? উনি ওপরের কেবিনে রয়েছেন। এরপর মহিলাটি ওখান থেকে মিস্টার সাজ্জাদের কেবিনে দিকে যান। তখন একজন ডক্টর এসে নুসরাতকে বলে, কে উনি? সিইও উপর এত ক্ষেপে আছেন কেন? জানি না, তবে চেহারার গঠন অনেকটা ইয়াসের মতো, উনি মেবি ডক্টর ইয়াসের মা হবে। এদিকে মহিলাটি কেবিনে ঢোকার হসপিটালের সিইওকে দেখে শোকড হয়ে যায়। এ কি ইরা, তুমি এখানে কি করছো? তুমি এখানে? তার মানে তুমি কি এই হসপিটালের সিইও? হ্যাঁ কেন, কি হয়েছে? তার মানে তুমি আমার ছেলেকে এখান থেকে বের করে দিয়েছ? কে তোমার ছেলে? আমার ছেলে ডক্টর ইয়াস। বলে রাখি মিসেস ইরা হলো ইয়াসের মা আর মিস্টার সাজ্জাদের কলেজ ফ্রেন্ড প্লাস বেস্ট ফ্রেন্ডের হাজবেন্ড। তার মানে তখন ইয়াস আমাকে সব সত্যি কথা বলেছিল? হ্যাঁ। তাহলে ইয়াস এখানে সামান্য একজন ডাক্তার হিসেবে কাজ করে কেন? এর কারণ একজন সামান্য ডক্টর হিসেবে নিজের মেডিকেল স্কিল কাজে লাগিয়েও দেশের মানুষের সেবা করতে চায়। আর ইয়াস আমাকে আগে থেকেই সবকিছু বলেছিল যে ও মুনকে ভালোবাসে। তো এখনো কি তোমার আপত্তি আছে ওদের সম্পর্ক নিয়ে? সরি, আমি না জেনে ওকে অনেক অপমান করেছি। আমার আর কোন আপত্তি নেই ওদের সম্পর্ক নিয়ে। এরপর ওনারা সবাইকে বলেন যে ওরা ওদের বিয়ে দিতে রাজি। এসব শুনে সবাই খুশি হয়ে যায়। কিন্তু ইয়াস তো রাগ করে চলে গেছে, এখন সে কি আসবে? চিন্তা করো না, আমি এখনই ইয়াসকে এখানে আনছি। এই বলে মিসেস ইরা ইয়াসকে ফোন দেয়। হ্যালো মম, তুমি কোথায়? আমি হসপিটালে, আমার শরীরটা খারাপ লাগছে, তুই তাড়াতাড়ি তোর হসপিটালে চলে আয়। কি হয়েছে তোমার? ওয়েট, আমি এখনই আসছি, বলে কল কেটে দেয়। দেখলে কিভাবে ছেলেকে আনতে হয়, চোখ মারা। তাহলে সবাই ইয়াসকে চমকে দেওয়ার জন্য তৈরি হয়ে পড়ো। কিছুক্ষণ পর ইয়াস যখন হসপিটালে যায় তখন ও শোকড হয়ে যায়, কেননা ও ঢোকা মাত্রই সবাই ওর উপর ফুল ছুড়ছিল। তখন ডক্টর মুন ফুলের তোড়া দিয়ে ফিল্মি স্টাইলে ইয়াসকে হাঁটু গেড়ে বসে বলে, উইল ইউ ম্যারি মি? ইয়াস কি বলবে তা বুঝতে পারছে না। কি হলো, উত্তর দাও, তুমি কি আমার মেয়ের জামাই হবে? কি হলো, কিছু বলছিস না কেন? মেয়েটা কতক্ষণ ওভাবে বসে থাকবে? আমি রাজি হতে পারি একটা শর্তে, কেউ যেন আমার হ্যান্ডেসন ফেস নিয়ে কিছু না বলে, সে যদি আমার শ্বশুর মশাই হয় তাও না। ওকে কে আমি আর কখনো বলবো না। তাহলে আমিও রাজি। এরপর দুজন দুজনকে জড়িয়ে ধরে। যারা যারা ওখানে উপস্থিত ছিল, ডক্টর, নার্স, এমনকি পেশেন্টরাও ওদের জন্য ক্লাপিং করে এবং শুভেচ্ছা জানায়। এরপর যে যার যার কাজে চলে যায়। 2 উইক লেটার সবাই নিজের কাজের পাশাপাশি ইয়াস আর নিশার বিয়ের প্রস্তুতি শুরু করে, এমনকি বিয়ের কার্ড ও প্রেমের চিঠি প্রায় দেওয়া শেষ। এখন শুধু ওয়েডিং ড্রেস কেনা বাকি। যেহেতু নুসরাত আর দিশা মুনের বেস্ট ফ্রেন্ড, তাই ওরা মুনকে ড্রেস সিলেক্ট করার জন্য সাহায্য করতে যায়। অন্যদিকে ইয়াস তার ড্রেস সিলেক্ট করার জন্য ওর 2 ফ্রেন্ড ইহান আর অর্ণবকে ডাকে। আয়ুষের কিছু কাজ থাকার জন্য ও আসতে পারে না। যাই হোক, এরপর ওরা ওদের ড্রেস সিলেক্ট করার কাজে লেগে পড়ে। ট্রায়াল রুমে অ্যাট লাস্ট তোদের বিয়েটা তাহলে হচ্ছে। হুমম, নুসু, আই এম সো এক্সাইটেড পরে এখন যা ওয়েডিং ড্রেস ট্রাই করে নে তাড়াতাড়ি। কি রে মুন, তুই এখনো ড্রেস পরিস নাই? তাড়াতাড়ি কর, এখনো অনেক জিনিস কেনা বাকি। যাচ্ছি তো, কিন্তু এই তোর ব্যাপারটা কি বলতো? কখন থেকে বলছি ড্রেসটা ট্রাই করে আয়, তুই যাচ্ছিস না কেন? আসলে আমার কেমন জানি লজ্জা লাগছে, আমি একা একা ড্রেস ট্রাই করতে পারবো না। আচ্ছা শোনো না, এখানে তো আমরা 3 জনই আছি, তোরাও আমার সাথে ড্রেসটা ট্রাই করো না, দেখি কেমন লাগে তোদের। মাথা খারাপ নাকি তোর? এখনো অনেক কিছু কেনা বাকি, এসব করে সময় নষ্ট করতে পারবো না, তুই চুপচাপ ট্রাই করে আয়। এমন করিস কেন? একটা আবদার করলাম, রাখবি না? আর তো মাত্র কয়েকটা জিনিস কেনা বাকি আছে, ওগুলো মামুনি কিনে নিতে পারবে প্লিজ। অসহায় ফেস করে। বুদ্ধিটা খারাপ নাকি বলিস নুসু?
কিন্তু কোনো কিন্তু না, চুপচাপ চল। এরপর ওরা তিনজন ওয়েডিং ড্রেস নিয়ে ট্রায়াল রুমে যায়। এর মধ্যে ওদের নেওয়ার জন্য ইয়াসরা ওখানে চলে আসে। ওদের কেনাকাটা অনেক আগেই শেষ হয়ে যাওয়ার জন্য মিসেস হীরা মেয়েদের যেন কেনাকাটায় কোনো অসুবিধা না হয় এর জন্য ওদেরকে মেয়েদের সাহায্য করার জন্য পাঠায়। দিশা, মেরি জান কোথায় তুমি? আমি তোমাকে নিতে এসেছি। ইস, কি ভালোবাসা, দেখলে গা জ্বলে যায়। ইয়াস অর্ণবের কথা শুনে হাসে। হেসে নে, তোদের কি একটুও মায়া হয় না? এখানে তোদের সিঙ্গেল ফ্রেন্ড দাঁড়িয়ে আছে আর তোরা তার সামনে এই ধরনের কথা বলিস। তাহলে তোর জন্য কি করতে পারি জনাব? ডক্টর ডোরেমনের সাথে আমার সেটআপ করে দিলেই তো হয়। বিরক্ত মুখ তা করবি কেন পাষাণ কতগুলা? এই বলে যেই সামনে তাকায় দেখে তিনজন ওয়েডিং ড্রেস পরে আছে। কি ব্যাপার, বিয়ে তো একজনের, তাহলে তিনটা বউ কেন? একটা তো আমার জান, বাকি দুইটাকে? এরপর মেয়ে তিনজন যখন পেছনে তাকায় তখন ওরা মুগ্ধ হয়ে ওদের দিকে তাকিয়ে থাকে। ওয়াও, শি লুকস সো প্রিটি। চলবে।